সম্মানিত দেশবাসী, এলাকাবাসী, আমরা মানুষের জন্য এই দেশকে ভালোবাসি। অনেকে আমাদেরকে কুচা দেয়, ভাই আমাদেরকে কষ্ট দিয়েন না, আমরা বড় মজলুম দল। বলেন আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত। লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নেই। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। এই এলাকায় ইবনে সিনা হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাসেম আলী। সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায়, যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন, যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন। তাকে তার বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই? তারা বলেছে তুমি আসলে, ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে। তিনি বলছেন আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করি না। আমি আসব, আমার বিরুদ্ধে মামলা হবে, আদালতে দাঁড়াবো, স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ, নিরপরাধ। আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা সাজানো পাতানো এবং মিথ্যা। এরপরে আমার যদি ফাঁসি হয়, ফাঁসি হবে, আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে কবুল হয়ে যাব। প্রিয় এলাকাবাসী, তিনি যতদিন ছিলেন আপনাদের আপনজন ছিলেন। আমি জানি তিনি এলাকার মানুষকে বিশেষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখলেনই তো মহামান্য আমির সাহেবের বয়ান, বক্তব্য। কিভাবে আমি বলবো, আমি এই বাংলাদেশে থেকে যদি বলি যে আমি তো দেশে ছিলাম না, কিংবা এমন একটা কিছু, সেটা কেমন মানায়? হাজার হাজার লোক আমাকে দেখছে, আমি দেশে ছিলাম না। একজন মানুষ 17টা বছর এই দেশে ছিল না, টোটালি অনুপস্থিত ছিল। দুর্ভাগ্য আর কি। যাই হোক, তিনি যদি বলেন জামাতে ইসলামের আমিরকে যে গুপ্ত, বা জামাতে ইসলামের দলটা গুপ্ত দল, সেটা আসলে এটা একটা ব্যক্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমি বারবার বলছি, জিয়াউর রহমানের সাথে আমার সম্ভবত 3 বার দেখা হয়েছে, এবং আমি একবার করমর্দন করছি। এবং আমি খুব, তখন তো এটা তো সম্ভবত 86-85 সালে আমি খুব জোরে চাপ দিছি। এটা কিন্তু একটা আন্তরিকতার প্রকাশ। এটা সাধারণ মানুষ অনেকেই জানে না। কোন রকম একটু হ্যান্ডশেক করবে, একটু ধরেছে। আল্লাহর নবীও খুব ভালো হ্যান্ডশেক করতেন। যতক্ষণ পর্যন্ত অন্য ব্যক্তি না ছাড়তো হাত, উনি ততক্ষণে হাত ছাড়াই নিতেন না, ভদ্রতা। তো আমি জোরে চাপ দিছি হাতে। উনি তো মিলিটারি ম্যান। আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি করেন, আমার যদি মনে পড়ে। আমি বললাম আমি তো ইউএন জব করি। যাই হোক, তো 85 সালে তো আজ থেকে 15, তার মানে 25 আর 15, 40 বছর আগে তো আমার বয়স কত ছিল? 40 বছর, 30 বছর ছিল। আমি 30 বছরের এক নওজোয়ান। যাই হোক, আমি তো বলছি আমি তো আর্মিতে আইএসএসবি দিতে এসেও ফিরে গেছি। সো উনি তো যথেষ্ট শার্প ছিলেন। জিয়াউর রহমানের কথা বলতেছি। যাই হোক, ভালো ছিলেন। আমি তো বলছি ওনার জানা যায় আমি গেছি, আমার সাথে আরো অনেকগুলো ফরেনারও গেছে, অনেক কান্নাকাটিও করছে ফরেনাররা। তো তার সন্তান কি বলে না না বলে আমার করুণা হয়। আসলে আমারও খারাপ লাগে। এটা ঠিক না। এটা তো এতটুকু দূরদর্শিতা, এতটুকু নলেজ থাকা উচিত যে আমি কাকে কি বলতেছি। আমরা তো একটা গুণগত পরিবর্তন চাই এই সমাজের।
সো আমি আমির সাহেবকে বলবো, আমির সাহেব দুঃখ করে কোনো লাভ নাই, এটা আপনার আর আমাদের দোষ। আমরা এই মাটিতে, এই দেশে এই 54 বছরে কি জন্ম দিয়েছি, কি জন্মাবার মতন পরিবেশ তৈরি করেছি। এটা মাটির দোষ, পানির দোষ, আকাশের দোষ, বাতাসের দোষ। কি করবেন আপনি? এই দেশের ইতিহাস তো শুধুই চুরির ইতিহাস, লুটের ইতিহাস, খুনের ইতিহাস, গুমের ইতিহাস, হত্যার ইতিহাস, দর্শনের ইতিহাস। যতটুকু যা ছিটাফোটা উন্নয়ন হয়েছে ওর চাইতে হাজার হাজার গুণ বেশি হয়েছে অন্যায়, অপরাধ, দুর্নীতি এবং খুন খারাপি, মানে বেআইনি কার্যকলাপ, নির্বাচন পলিটিক্স যাই বলেন। আর সবকিছুর জন্য দায়ী হলো এই নোংরা বিভাজনের হিংসাত্মক পলিটিক্স, যার আওয়াজ আপনি এখনো শুনতে পাচ্ছেন। এটা একটা হীনমন্যতা। আপনারা যারা রাজনীতি করেন, বিনা পুঁজির ব্যবসা, আমি এটা বলি তো, কি পুঁজি আছে রাজনীতিবিদদের? আপনারা কিছু পয়সা পকেট টকেট থেকে খরচ করেন, সে বিষয়ে তো আপনি বয়ান দিচ্ছেন। আর কারা পকেট থেকে পয়সা খরচ করে? আছে একজন মানুষের এরকম কোন উদাহরণ যে বাপের আগের দিনে রাজনীতি করতো? আমি কিছু দুই একজনকে চিনি, আপনার 500 বিঘা 1000 বিঘা জমির মালিক রাজনীতি করে, শৌখিনতা করে, শখের বসে রাজনীতি করতো। ভালো, সেটা খারাপ না। কয়জন লোকে আমাদের এলাকাও ছিল, ওই চাকরি করে, ব্যবসা করে, কিন্তু রাজনীতি করে, পকেটের পয়সা খরচ করে, মানুষকে চা খাওয়ায়, সিঙ্গারা খাওয়ায়, সিগারেট খাওয়ায়, গল্প গুজব করে, রাজনৈতিক আলাপ করে। এটা ছিল পলিটিক্স, ছিল পাকিস্তান আমলে, আমি দেখছি সচক্ষে, আমি না করলেও আমি দেখছি। কিন্তু এখন যারা পলিটিক্স করে, কেমনে চুরি করবে, একটা কিছু বরাদ্দ আসলে কেমনে মারবে, কেমনে গায়েব করবে, কেমনে কারে ল্যাং মারবে, কেমনে কারটা লুট করবে। জলমহল কোথায় নাই? জলমহল, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, শিল্প, এটা ও দখল করে। এক বেচারা লন্ডন থেকে এসে আপনার সিলেটে একটা ইন্স্যুরেন্স কোম্পানি করছে কয় কোটি টাকা, শেষ পর্যন্ত দেখা গেছে তার জীবন নিয়ে টানাটানির অবস্থা। অত্যন্ত দুঃখজনক আমির সাহেব। যাই হোক, হতাশ হবার কিছু নাই। আপনার কাছে, ওনার কাছে আমার একটা বিনীত অনুরোধ যে অ্যাকচুয়ালি যুব সমাজের জন্য কিছু করেন। এরা আসলে আমার দুই চোখে আমি শুধু এই যুব সমাজকেই দেখি। অন্যরা তো যা গেছে গণ, আমি তো নাই এখন এই পৃথিবীতে। কিন্তু আমার এই যুব সমাজ যারা এই আপনাদেরকে সবাইকে, উনি গুপ্ত ছিলেন, উনি গুপ্ত হয়ে প্রকাশ্যে আসছেন, কামিলিরা কাম করিয়া ওই কোন পাহাড়ে লুকাইছে। সো উনি তো গুপ্ত ছিলেন, প্রকাশ্যে আসছেন, ভালো কথা, আমরা স্বাগত জানাই, না খারাপ কিছু বলছি না। যাই যা হয়েছে, বাস্ট ফরগেট দ্য পাস্ট, লুক ফরওয়ার্ড। সো আমি বলতেছি যে কিছু ভালো চিন্তা করেন, সবাইকেই বলতেছি আপনাকে। আমার মতন যারা বা 35-এর উপরে, তাদের জন্য আমার অতটা চিন্তা নয় যতটা আমার চিন্তা হয় এই নতুন প্রজন্মের জন্য, যাদের কারণে আপনারা আজকে এই সংসদে বসে কথা বলতেছেন, টেবিল চাপকাচ্ছেন, কিংবা মুক্তাঙ্গনে কথা বলতেছেন। উনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং প্রধানমন্ত্রী বনেছেন। সো আপনারা কিছু করেন এই যুব সমাজের জন্য। কি করবেন? আমি একটা কথা বলতেছি, আমি একজন আনাড়ি মানুষ, তারপরেও বলতেছি, বাংলাদেশের আসলে ফরেন ইনভেস্টমেন্ট কতটা আসবে? ওই বিডার একজন খুব স্মার্ট একজন পরিচালক নিয়োগ হয়েছে, না চেয়ারম্যান নিয়োগ হয়েছে, বাচ্চা ছেলে, ভালো, আমি ভালো বলি, কিন্তু কতটা আসবে আমি জানি না। আমি সারা জীবন বিদেশি কোম্পানির সাথে চাকরি করছি, 65 জাতির সাথে, 54-55 জাতির সাথে, বা 60-65 জাতির সাথে কাজ করা হয়েছে। সো এইখানের মানুষদেরকে কতটা তারা, এপিজেডে তো অনেক ইন্ডাস্ট্রি আছে, আমি তো ইপিজিডে কাজ করছি, চিটাগং ইপিজেডে কাজ করছি, অনেক জায়গাতেই কাজ করছি। যাই হোক, সো এটা তো ভালো, শিল্প কারখানা যদি করতে পারেন তো টেকনোলজিতে যদি এখন কোনো ইপিজেড করেন বা সেখানে আনতে পারেন, আপনারা যদি ব্যক্তিগতভাবে রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ করেন, আপনাকে আমি বিশেষ করে বলতেছি, আমি ওই ক্ষমতাসীন সরকারি দলকে বলতেছি না, আপনারা যোগাযোগ করতে পারেন বিরোধী দল হয়েও, কিছু একটা প্রস্তাব নিয়ে একটা এপিজেড করে। তারপরে যেটা কথা, সহজে ফরেন কারেন্সি আর্ন করা যায়, আমাদের তো ফরেন কারেন্সি দরকার। সো সেটা হলো যে এই যে ম্যান পাওয়ার, এখানে আমাদের প্রচুর ম্যান পাওয়ার আছে, এই ছেলেপেলেগুলো বেকার,
এদেরকে আপনারা রাজনৈতিক কাজে ব্যবহার করেন লাঠিয়াল হিসাবে, আল্লাহর হস্তে ওদের জন্য কিছু করেন, ওদেরকে প্রশিক্ষণ দিয়া রাষ্ট্রীয় খরচে G2G একেবারে সর্বনিম্ন কষ্টে, কোনো ব্যক্তিগত পারিবারিক কোনো খরচ লাগবে না, রাষ্ট্রই বিয়ার করেন, এবং বাংলাদেশের যেভাবে চার্টার করে প্লেনে করে পাঠান, যেভাবেই হোক, আমি বলতেছি যেটা জাস্ট এটা হাইস্ট প্রায়োরিটি দিয়া এই আরো 1 কোটি ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠান। এটাই একটা বড় ব্যবসা, এটাই সবচেয়ে মানে সহজ উপায় ফরেন কারেন্সি আর্ন করার। কিন্তু বিদেশে গিয়া শয়তানি দুষ্টামি বদমাশি করবে, মানুষ খুন করবে, চুরি করবে, দাড়ি করবে, মালিকের ক্ষতি করবে, এরকম না। কিছু নৈতিক শিক্ষা তো নাই সমাজটায়, এটাই হয়েছে সমস্যা। নৈতিক শিক্ষা দিয়া, হাতে কারিগরি শিক্ষা দিয়া ওদেরকে বিদেশে পাঠায়, এটা গেল ফার্স্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, দ্বিতীয়টা হলো যেখানে আমাদের এগ্রিকালচার সেক্টরে এখানে একটা বিশাল সম্ভাবনা আছে, এখানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মনে করেন একটা জায়গাতে যে মূল্যবান গাছপালা লাগানো যায়, যে হাঁস মুরগি বা দামি যে টার্কি মার্কি যেগুলো বিদেশে ভালো চলে, সেগুলো চাষ করা যায়। মানে আমাদের তো নদী খাল বিলের কোনো অভাব নাই, এটা একটা নদীমাতৃক দেশ। আমার মনে হয় কোটি কোটি রাজাহাঁস বা যেগুলো মানে টার্কি ডিম এক্সপোর্ট করা যায় বিদেশে। চীনারা তো প্রচুর হাঁস খায়, চীনে না পাঠালেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্যাংককে, থাইল্যান্ড, রাস্তায় রাস্তায় হাঁস রোস্ট করে বিক্রি করে। হাঁসের গোশত অনেক রিচ এবং অনেক দেশেই পপুলার। এটা তো আমাদের, ওরা তো অনেক সময় লেবার কস্ট বেশি পড়ে তাই পারে না, কিন্তু আমাদের দেশে তো সস্তা। নদীর পরে আমার নদীর কাছে থাকলে আমি তো ঘরের ভিতরেই হাঁস পুষছি, তাও 4টা ঘরের ভিতরে, মুরগি পুষছে, কই মাছ পুষছে। সো আমি অনুরোধ করব যে এই অ্যাগ্রো বেসড কিছু ইন্ডাস্ট্রি করেন, এবং কিছু দামি, ওই যে দেখলাম মরিচের কেজি 18 লক্ষ টাকা না কত, আমি কতগুলো বলছি আর কি, আমি তো এই বিষয় নিয়ে গবেষণা করি না, গবেষণা করলে আমি বের করতে পারবো যে সমস্ত সবজি ইউনিমার্টে পাওয়া যায় বিদেশ থেকে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে আসে, সেই সমস্ত সবজি যেগুলো দামি ভেজিটেবল আছে, ওই যে আভাকাডো চাষ শুরু হয়েছে, এটা একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি অনেকবার আভাকাডো কিনতে গেছি, কিনেও আনছি একবার, খুব খেতে ইচ্ছা হচ্ছিল, যদিও টেস্টি না, বাট এটা শরীরের জন্য খুব উপকারী। তো যেগুলো হয় আপনারা রাষ্ট্রীয়ভাবে ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বেশ, ওদেরকে যথেষ্ট চাপ দিয়ে বিদেশ থেকে, আবার বিদেশে ট্যুরে যাবে, দেখা যাবে যে খাজনার চাইতে বাজনা বেশি, একটা গাছ দেখতে 10 জন মিলে বিদেশে গেছে, এটা তো হয়েছে। তো সেটা না, যেভাবে হোক ভালো যে কিছু জিনিস এনে, সে একটা গেল ম্যান পাওয়ার এক্সপোর্ট, আর একটা গেল এগ্রিকালচার। আর একটা উপায় আছে, আপনি যদি নিশ্চিদ্র নিরাপত্তা দিতে পারেন এই দেশে, তাহলে প্রচুর পর্যটক আসবে, প্রচুর পর্যটক আসবে, আর সেখান দিয়ে একটা ভালো ইনকাম করতে পারবেন। আপনাদের আমি এটা বলছি, আমার কথা শুনবেন কি শুনবেন না, দ্যাটস আপ টু ইউ। আর একটা বলতেছি, এটাকে বাংলাদেশটাকে একটা এডুকেশন হাব করেন। শিক্ষামন্ত্রী তো আপনারা তো কোনো মন্ত্রিত্বই পান নাই, তারপরেও আপনারা একটা চাপ সৃষ্টি করতে পারেন, বা আপনারা আপনাদের দলীয় উদ্যোগে 2টা মেডিকেল কলেজ কিংবা একটা সাধারণ কলেজ করতে পারেন, বিশ্ববিদ্যালয় করতে পারেন, যেখানে ওই ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটা আছে, টেকনিক্যাল ইসলামিক বিশ্ববিদ্যালয় একটা আছে গাজীপুরের ওখানে যেতে, তো সেটা এমন একটা বিশ্বমানের একটা ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা একটা হাসপাতাল করেন, যেখানে আসলে আপনারা সার্ভিস দিয়া বা মানে আসলে পেরেশানিতে থাকবেন। এই সাবকন্টিনেন্টে যতগুলো যা আছে তার উপরে করবেন, সবার উপরে। সো আমি 3-4টা কথা বললাম যে এই ছেলে মেয়েদের জন্য, এই যুব সমাজের জন্য, ঠিক আছে। এরপরে আমি আরো কিছু কথা বলবো, এটা ইরান সম্পর্কে। আমার প্রিয় দর্শক শ্রোতা, তার আগে একটা ভিডিও দেখে নেন, তারপরে এই বিষয়ে কথা বলবো।
এবার এই ভিডিও সম্পর্কে কিছু বলি। বাঘের বাচ্চা বাংলাদেশেই তৈরি হয় না। বাঘের বাচ্চা এখন বলতে গেলে 57 দেশের মধ্যে এই ইরানেই। কেউ অস্বীকার করবেন? গোটা বিশ্বের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, বিশ্ব জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে ইরান। কালকে ছিল আল কুদস দিবস, মানে প্যালেস্টাইনিদের সাথে সংহতি জানানোর মতো। পাশেই বোম্বিং হচ্ছে পিছনে, অথচ তেহরানের রাজপথে লক্ষ লক্ষ জনতা বৃষ্টির ভিতরে। সবচেয়ে মজার ঘটনা হলো এখানে ওদের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান আর ওই যে পররাষ্ট্রমন্ত্রী ওপেন রাস্তায় হাঁটতেছে, একা একা মানুষের সাথে হ্যান্ডশেক করতেছে, কোনো সিকিউরিটি গার্ড নাই, মৃত্যুকে পকেটের মধ্যে নিয়ে হাঁটতেছে। কি বলবেন এদেরকে? এই জাতিকে পদানত করবে। বিশ্বে এমন কোন পরাশক্তি জন্মাইছে? আমি ওই যে সালমান আল ফার্সি, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন এবং ওই যে খন্দকের যুদ্ধে যিনি পরামর্শটা দিয়েছিলেন, আমি বলছি ওনার বয়স ছিল তখন 12-13 বছর। ইতিহাস তাই বলে। আমি বহুবার পড়ছি ওনার সম্পর্কে। আমি একটা ডাউনলোড করে নিজের মতন করে একটা তৈরি করেছিলাম, প্রবন্ধ। যাই হোক, এটা আমার নিজের স্বার্থে আমি করেছি। ওনার সেই ইরান থেকে মদিনায় যাওয়া ওনার জার্নিটা অত্যন্ত কষ্টকর, বিপদসংকুল ছিল। এবং বাপের যে দাসত্ব, সে তো আগুন পাহারা দিত, সেখান থেকে সে ওই 12-13 বছর বয়সে ওইখান থেকে পার হয়ে তাকে যারা যত্ন করছে ওরা অবশ্য হেল্প করছে, কারণ ও বাপের একমাত্র ছেলে, ছোট থেকে মানুষ করছে। বাবা ছিল জমিদার, আমলার তো অভাব ছিল না, তারা হেল্প করছে। ও চাইছে হেল্প ওদের কাছে যে আমি এখান থেকে বেরোয় যাবো, এই আগুন পাহারা দেওয়া আমার ভালো লাগে না। যাই হোক, আল্লাহ তাআলা তাকে হেদায়েত যে চায় তাকে হেদায়েত দেন। সো আমি দেখছি, আমি তো জানি যে ওনার মানসিকতা কি। আবার ইরানিদের সাথে কাজ করারও সৌভাগ্য হয়েছে। তা আমি বলবো, যদি এটা মুসলমানদের অন্য রাষ্ট্রগুলোর জন্য, এইগুলো যেগুলো ওই মিডল ইস্টের আশেপাশে আছে, আজকে দেখলাম সব জায়গায় আক্রমণ করতেছে, কোথাও বাদ নাই। সৌদি আরব, সৌদি আরব, আমি তো বলছি যে তুমি নবীর দেশে আক্রমণ করছো, ওয়াজ করে এখানে বসে ফতোয়া দেয়, তো নবীর দেশে তো মদের দোকান, মাগির দোকান দিচ্ছে কি জন্য? আর ওই শয়তানগুলোর ইবলিশের ঘাঁটি করতে দিচ্ছে কি জন্য? জবাব দেয় না, কেউ জবাব দেয় না। জবাব দিবে কি? কোন জবাব আছে? ওই যে বলছেন গুপ্ত থাকে, নিজে গুপ্ত থাকে, যদি অন্য কেউ বলে গুপ্ত থাকে, তাহলে এটা কেমন শোনায়? তো এই মোল্লারা কি জবাব দিবে? আজকে ওই যে আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে যায় এরা, আল আজহার ইউনিভার্সিটিতে তো ভালো কথা সেটা, কিন্তু ওই রাষ্ট্রটা তো চালায় একটা ইহুদি নাসারাদের দালাল ইবলিশ। কিভাবে মুরসিকে হত্যা করছে, একজন ভালো মানুষকে, একজন ইসলামিস্ট রাষ্ট্রপতিকে। যাই হোক, সো হইলে এই ইরানিদের মতন কিছু বাঘের বাচ্চা জন্মাবেন। আপনাদের দলে আছে, আমি দেখছি, অনেকে দেখি আমি তো, আছে এরকম কিছু বাঘের বাচ্চা তৈরি করেন, লাখে লাখে বাঘের বাচ্চা তৈরি করেন। কিছু মাদ্রাসা করেন যেখান থেকে এমন কিছু ছেলে পেলে বের হবে যে ইংলিশ, বাংলা, ফার্সি, আরবি সব ভাষায় দক্ষ, চৌকুশ, তুখোর, পৃথিবী বাদ করতে পারে। চমৎকৃত মানুষ যেন বিমোহিত, বিস্মিত হয়ে কথা শোনে। আর সেরকমই সৎ, সেরকমই সাহসী, সেরকমই দূরদর্শী, সেরকমই বহুমুখী প্রতিভার অধিকারী, ওই পেজেশকিয়ানের মতন পররাষ্ট্রমন্ত্রী। এরা বিদেশে লেখাপড়া করছে, আমেরিকাতে, ইউরোপে লেখাপড়া করছে। আরাকসি দেখলাম যে পড়ে, এবং কথা বলছে কি, বলছে তোমাদের উপর যদি আক্রমণ করে, যদি ল্যান্ড ফোর্স নামায়, বলছে উই আর লুকিং ফরওয়ার্ড। এরকম কিছু বাঘের বাচ্চা তৈরি করবেন, এটা আমার বিনীত অনুরোধ। এই নতুন প্রজন্মকে বাঘের বাচ্চা বানাবেন। এই চোর, আলু চোর, ভুট্টা চোর, গম চোর, তেল চোর, রিলিফ চোর, টিন চোর বানাবেন না। আপনারা বানান না, আমি এটা বলতেছি না। ওরা তো শুনবে, দু একজন তো ওদের পক্ষে দেখবে। ওরা কি আলু চোর হয়ে থাকবে, গম চোর হয়ে থাকবে সারা জীবন? না, মানুষের জন্য কিছু করবে, এই রাষ্ট্রটাকে এগিয়ে নেবে। ওদের ছেলে পেলে তো চোরই হবে, চোরের বাচ্চা তো চোরই হয়। আমার প্রিয় প্রজন্ম, বাবা, it's your country, it's your world, so you have to take the responsibility and you have to build it. But before building that
world or this country, you have to build yourself first. That's the top priority, first priority. Allah Hafiz. Assalamu alaikum.